আজকে ফয়েরপুরে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল টিউএফ এবং টিউএফ এর আহ্বানে ফয়েরপুর থেকে পবিত্র করে মাধ্যমে এটা এই ব্লাড ডোনেশনটা বিভাগ এলাকা থেকেই যুবক যুবতীরা অংশ নেবে। আগেই তাদের সিদ্ধান্ত ছিল, সেই অনুযায়ী ভালো প্রস্তুতি ছিল এবং যুবকদের মধ্যে একটা দারুণ উৎসাহ আমরা লক্ষ্য করেছি। হয়তোবা এমনটা হতে পারে এই উৎসাহটা লক্ষ্য করে গতকাল রাতে জিরানিয়া বাজারের পাশেই সুভাষনগরে রাত্র 10:15 থেকে 10:30 হবে, সেখানে ওর বাড়িতে গিয়ে মধুসূদন দাস, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য এবং জিরানিয়া মহকুমার প্রাক্তন সম্পাদক, তার বাড়িতে গিয়ে হামলা করে এবং বাড়ির গেট ভাঙার চেষ্টা করে। প্রথমবার একবার গেট ভাঙতে গিয়ে তারা ব্যর্থ হয়, দ্বিতীয়বার আবার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডাকতে শুরু করে এবং গেট খুলে দিতে বলে। বাড়িতেই মধুদাসের ভাগিনা, সে খুব অল্প বয়সে বাবা ওকে হারিয়েছে, এই বাড়িতে সে বড় হয়। সে তখন গৌতম দাস গেটে গিয়ে বললে যে কি ব্যাপার, আপনারা এত রাতে কেন ডাকাডাকি করছেন? না, গেট খুলবে। অনেকক্ষণ কথা কাটাকাটির পর তখন সে গেটটা খুলে দেয়, বাধ্য হয় গেট খুলে দেন, মানে বাধ্য হয়। গেট খুলে দেওয়ার পরই তাকে টেনে হিসড়ে বাড়ির বাইরে নিয়ে মারধর করতে শুরু করে। একটা অংশ আর বাড়ির ভিতরে ঢুকে। এমন সময় মধুদাসের ছোট ভাই অঞ্জন দাস, সেও গিয়ে এটা বাধা দেওয়ার চেষ্টা করে। তার উপরও সেখানে মারধর তাকে করা হয় এবং তার উপর আক্রমণ শাণিত করা হয় এবং দুইজনই আক্রমণের সম্মুখীন হয়। বাড়ির মহিলারা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা যখন প্রতিবাদ করতে শুরু করেন, মারধর করে তাদেরকে একটা গাড়িতে তুলে নিয়ে যায়, অনেকটা অপহরণ করে নিয়ে যায় বলা যায়। বাড়ি থেকে তাদের দুজনকে তুলে নিয়ে যায়। তাদের থেকে যা জানা গেছে, তাদেরকে এখান থেকে তুলে নিয়ে পরিচয় চৌধুরীপাড়া, তার বাড়ি থেকে প্রায় 5-7 কিলোমিটারের বেশি হবে, ওই এলাকাতে নিয়ে গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এবং তাদেরকে নানাভাবে শাসাতে শুরু করেন, ভয় দেখাতে শুরু করেন। ওরা বলে যে যাই করেন, মানে অনেকটা চাপ দিতে শুরু করে যে সিপিএম ছাড়তে হবে। তারা বললো আমরা সিপিএম করি, আপনাদের তো কোনো ক্ষতি করছি না। সিপিএম করি আমরা করছি, কারো তো কোনো ক্ষতি করিনি আমরা, কেন আমাদেরকে এই সমস্ত চাপাদাবি করছেন? এটা আমাদের পক্ষে সম্ভব না। পরে তাদেরকে অনেকক্ষণ ঘুরিয়ে টুরিয়ে তারপরে বাড়ির কাছাকাছি একটা জায়গা, যেটা নগর পঞ্চায়েত অফিস আছে, সেই অফিসের কাছাকাছি নিয়ে আসে এবং তখন মধুদাসের ভাগিনা গৌতম দাসকে বলে যে তুমি যাও, এবং সঙ্গে আর 2-3 জনকে দেয়। তার বাড়িতে যে সিসিটিভির যে ক্যামেরাটা ছিল, তার যে ইয়েটা আছে, সেটা তাকে হাতে তুলে দিত এবং তাকে প্রায় অনেকটা বাধ্য করে এই ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টুরিয়ে গাড়ি দিয়ে মারধরটা সেরে তারপরে তখন তাকে বাধ্য করে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে এটা খুলে দিতে তারা এটা নিয়ে আসে। এরপরে মধুদাসের ভাই অঞ্জন দাসও প্রায় রাত্র, আমার মনে হয় 11:30-12 হবে, তাকে বাড়ির সামনে এনে ছেড়ে দেয়। এর পুলিশকে সমস্ত ঘটনা যখন ঘটছে এই সম্পর্কে সন্ধ্যা থেকে ওই এলাকার মানুষ তারা যখন জড়ো হতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে গিয়ে জিরানিয়াতে, পুলিশকে ইনফর্ম করা হয়, জিরানিয়া থানাকে জানানো হয় যে আজকে কোনো একটা ঘটনা করবে এবং বিভিন্ন ঘটনা করার জন্য তারা সংগঠিত হচ্ছে এবং একটা জায়গাতে জমায়েত হচ্ছে, এই সম্পর্কে বলা হয় এবং সেখানে ক্রজারও নিয়ে যায়। তাদের লক্ষ্যটা পরিষ্কার বোঝা গেছে যে বাড়িঘরে হামলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। পুলিশকে সন্ধ্যার পরে এটা জানিয়ে দেওয়া হয়, কিন্তু পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। মধুদাসের বাড়ি যখন আক্রান্ত হয় রাত্র 11টা নাগাদ, আমি তখন প্রথম এডিশনাল এসপি রুরালকে খোঁজার চেষ্টা করি, তিনি করেননি। পরে গিয়ে আইজিপি ল অ্যান্ড অর্ডার, ওনার দৃষ্টি আকর্ষণ করি যে এই ধরনের ঘটনা হচ্ছে, আপনারা নজর দিন, একটা কিছু ব্যবস্থা নিন। এরকম বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, তারা কোথায় আছে, কি ব্যাপার, এবং তাদেরকে হাসপাতালে তো নিতে হবে, সেটা দেখার দায়িত্ব পুলিশের। আপনারা সেই ব্যবস্থা নিন। থানাকে জানানো হয়েছে, কিন্তু তেমন কোনো পদক্ষেপ তারা নেয়নি। এরপরে গিয়ে এডিশনাল এসপি রুরালকে পাওয়া যায়, ওনাকেও বিষয়টা অবহিত করা হয়। পরে রাত্রিবেলা পুলিশ 12টা কি সেই বোধহয় 1টা হবে, তখন গিয়ে তাদের বাড়িতে যায়, গিয়ে তাদেরকে
হাসপাতালে নিয়ে আসেন। জিএনএ হাসপাতালে চিকিৎসার পর একজনকে রেফার করে দেওয়া হয়, অঞ্জন দাস, মধু দাসের ছোট ভাই, তাকে জীবিতে রেফার করা হয়, জীবিতে সে চিকিৎসিত হয়। এ হলো গিয়ে একটা ঘটনা। পাশেই লক্ষ্য পড়ে গেছে, এর থেকে কত হবে, 100 মিটার বা 150 মিটার হবে, তার বেশি হবে না, ওই সুভাষ পাড়াই বলবে এটাকে, জিরানিয়া সংলগ্ন, এখানে কেশব সরকার নামে একজন কংগ্রেসের কর্মী, যিনি আগে বিজেপি করতেন, পরে কংগ্রেসে গিয়েছেন, এবং ওর বাড়িটা আক্রান্ত। তারা আগেও তার বাড়ি 2-3 বার আক্রমণ করার চেষ্টা করে, তারা গেট ভাঙতে পারেনি, পিছিয়ে আসে এবং পটকা টটকা ফাটায় 2বার ঘটনা ঘটেছে। গত মাসখানেকের মধ্যে এই ধরনের ঘটনা হয়েছে। এবং সেই বাড়িটা তারা এই রদার জাতীয় কিছু দিয়ে গেটটা ভাঙে, খুব শক্তপোক্ত গেট ছিল, সেই গেটটা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে মারাত্মকভাবে বাড়িটা ভাঙচুর করে এবং জিনিসপত্র লুটপাট করে এই অবস্থা হয়। এবং আজকে আমরা এই ঘটনা সবটা জানার পর ব্লাড ডোনেশন ক্যাম্প চলাকালীন ওখান থেকে আমাদের বিরোধী দল নেতা মানিক সরকার এবং আমি, কমরেড পবিত্র কর, রতন দাস, রাধাচরণ দেববর্মা আমরা যাই এবং মধুদাসের বাড়ি থেকে তাদের সমস্ত বক্তব্যটা আমরা শুনি, সবটা জানার চেষ্টা করি কি হয়েছিল ঘটনা। তাদের প্রচণ্ড ক্ষোভ যে সবটা জানানোর পরও সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং আসামিরা পুলিশের সামনেই সব, পুলিশ সবটা দেখছেন কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। পরে আমরা কেশব সরকারের বাড়িতে যাই। কেশব সরকার সেখানে তিনি প্রকাশ্যেই বলেন যে এসডিপুকে সে জানিয়েছেন এবং এসডিপি কেশব সরকারের বক্তব্য যে এসডিপু কি ছুটির কথা বলছেন, ছুটিতে আছেন তিনি, তার বক্তব্য হলো যে ছুটিটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত এবং এরপরে থানাগুলিকে প্রভাবিত করছেন, কাজ করতে দিচ্ছেন না, একটা পরে একটা ঘটনা সংঘটিত হচ্ছে এবং ওর বাড়ি ঘরের এরকমভাবে মানে তসতস করতে পারে না দেখলেও বোঝা যায় না, একেবারে তসতস করে দিয়েছে আর জিনিসপত্র সব লুট করে নিয়ে গেছে, অনেকটা ডাকাত দলের মতোই অনেকটা যা দেখা যায়, যা জিনিসপত্র যেভাবে নিয়ে গেছে। এটা ওর বক্তব্য যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার ইত্যাদি ছিল, কেশব সরকারের বক্তব্য এগুলো নাকি নিয়ে গেছে, ঠিক এইভাবে জিনিসপত্রগুলো নিয়ে গেছে। এবং এই সম্পর্কে তাদের বাড়ির আত্মীয় পরিজনরাও আমাদের বিরোধী নেতার সামনে সমস্ত বিষয়টা তুলে ধরে। জানিয়া এলাকাতে এই ধরনের ঘটনা নতুন না এবং এই মহকুমা, গোটা মহকুমা জুড়ে এই ধরনের ঘটনা গত 2018 সালের পর থেকে চলছে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা, এখানে অন্য কোনো দল থাকতে পারে না। অনেকটা এই ধরনের শাসন কায়েম করার জন্যই এই আমাদের প্রকাশ্য কাজকর্ম করতে দেয় না, বাধা দেয় এবং প্রতিদিন আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে। ইদানিং মন্ত্রী, ওই এলাকার যিনি বিধায়ক এবং তিনি মন্ত্রী এবং তার প্রশ্রয়পুষ্ট বাহিনী এমন জায়গায় চলে গেছে যারা সিপিএম করে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এনে বিবৃতি দিতে বাধ্য করা। গত পরশুদিনের আগের দিন একটা ছেলে ফেসবুকে একটা পোস্ট করেছে বিজিবি সম্পর্কে, এইটা করা অপরাধে তার বাড়িটা ঘেরাও করেছে, সেটা পালিয়ে তার এসছে, তাকে তুলে নিয়ে তারপর তাকে বিবৃতি সই করিয়ে নিয়েছে। তাকে এমন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, এটা রানীবাজার মজলিশপুর একটা জায়গা আছে, মোহনপুর বলে আর কি, এই জায়গাটা মিলে, এবং তাকে এখন নির্দেশ দিয়েছে প্রতিদিন বিজিবির পক্ষে তার 4টা করে পোস্ট করতে হচ্ছে, বাড়িতে থাকতে হবে, প্রতিবর্ষে বাড়িতে থাকতে পারবে না, এটা করছে। বাজারে যারা গিয়ে বাজার করে, জিরানিয়া, চম্পকনগর, এরকম যারা বাজার টাজার করে, ক্ষুদ্র ব্যবসায়ী, এদেরকে বাজারে গিয়ে তাদের নাম লিস্ট করে গিয়ে বলছে যে বাজারে যদি কষ্ট হয়, তারা ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে ব্যবসা করেন এবং এটাও কি তাদের জীবিকা নির্ভর, তাদেরকে গিয়ে বলছে যে সিপিএম ছাড়তে হবে এবং বিজেপিতে নাম লেখাতে হবে, নতুন বাজারে বসতে দেওয়া হবে না, তাদেরকে তুলে দেওয়া হবে, এইভাবে চাপ সৃষ্টি করছে এবং গোটা এলাকার মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করেছেন। মারপিট, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, তোলাবাজি প্রকাশ্যে চলছে এবং এখানে প্রশাসন নির্বিকার এবং দর্শকের ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতি গণতন্ত্রের গহ সেখানে নেই এবং অনেকটা যে এইভাবেই তারা চালাবেন, এভাবেই চলবে এবং গায়ের জোরে সবটা চালাবেন, এই দৃষ্টিভঙ্গি নিয়েই তারা এগুলো করছেন। সেখানকার মানুষ প্রতিবাদ করতে চায়, করছেন এবং এটা মেনে নিচ্ছে না, যে জনবিচ্ছিন্নতা বাড়ছে, মানুষের সমর্থন দিনের পর দিন কমছে, ওই জনবিচ্ছিন্নতা থেকেই এখন গায়ের জোরে এগুলো করার চেষ্টা করছেন। একটা টোটালি একটা স্বৈরাচারী ব্যবস্থাপনা সেখানে চলছে এবং অত্যাচারের একটা মানে চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন, এই পরিস্থিতি চলছে এবং এটা মানুষের যে আজকে ভাষ্য, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে এটা বেরিয়ে এসছে এবং এই অবস্থা তারা চালিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি
এবং এই জাতীয় ঘটনা আরও ঘটেছে, এবং এটা বন্ধ করুক। নতুবা মানুষেরও একটা সহ্যের সীমা আছে। মানুষ সেখানে একটা নিশ্চয় প্রতিবাদে সামিল হবেন, মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে, এবং মানুষ সেখানে একটু উপযুক্ত ভূমিকা নেবে। এবং আরও ঘটনা, এই যে দুঃখিত একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বললেন, বৈঠকও আছে, তিনিও বললেন, আরও কিছু বিষয় আছে সেগুলি বললেন। আসলে ঘটনাটা হলো কি, মানুষ যখন বেরিয়ে আসতে শুরু করেছে, ধীরে ধীরে মানুষ বেরিয়ে আসছেন, প্রতিবাদ করছেন, এটি সহ্য করতে পারছেন না, এবং প্রতিবাদটাকে বন্ধ করে দেওয়ার জন্যই এই ধরনের একটা সন্ত্রাসী পরিবেশ তৈরি করা বা এটাকে জিয়ে রাখার জন্য চেষ্টা করছে। এবং এগুলি সব মন্ত্রী প্রশ্নউষ্ট বাহিনী, এবং তার পরে আজকে তো সরকার প্রকাশ্যই বললো যে কালকে নাকি সেখানে একটি প্রোগ্রাম ছিল মন্ত্রী, সেই প্রোগ্রামে কেশব সরকার বললেন যে ওখানে তিনি নাকি উস্কানি দিয়ে গেছেন তার বাড়ি আক্রমণ করার জন্য, যিনি আমাদের বিরোধী দলের নেতার সামনে প্রকাশ্যে তিনি সেটা বললেন বিরোধী দলের নেতার সামনে। এই হলো গিয়ে অবস্থাটা। এবং আমরা বলবো সরকারকে, রাজ্যে তো নতুন মুখ্যমন্ত্রী এসছেন একজন, আগেও এটা চলছে, তিনিও আছেন এখন, কিন্তু একই তো অবস্থা চলছে, কোনো পরিবর্তন তো নেই। এটা বন্ধ করুক, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক, এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো সেখানটা মানুষ যাতে উপভোগ করতে পারে, এটা আমরা চাইবো। এবং যারা কালকের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এমনকি মানুষের আক্রান্ত হয়ে মানুষের বাড়ি ঘরে গিয়ে দেখবে, সেটাও আবার পাল্টা গিয়ে ওই বাড়ি কিন্তু ধমকি দিচ্ছে, কেন তারা আসছে, কে তাদেরকে ডেকে নিয়ে এসছে, বাড়ি ঘরগুলিকে গিয়ে হুমকি টুমকি দিচ্ছে, এই ধরনের একটা অবস্থা সেখানে তৈরি করছে। আমরা এটা তীব্র নিন্দা করছি। কথা যেটা বলেছে মানিকবাবু, আমরা যেটা গিয়ে জানলাম, যেটা ওইখানকার যারা আক্রান্ত তাদের কাছ থেকে, বিশেষ করে সুবর্ণ যিনি সবচেয়ে বেশি আক্রান্ত, তার ভাই, তার নিজের, তার মার ঘর, সব ঘর আমরা যা দেখলাম, কেশব সরকার এটা একটা রাজনৈতিক ডাকাতি, এবং সে প্রকাশ্যেই বলল মন্ত্রীর নির্দেশে রাজনৈতিক ডাকাতি। গোটা পুলিশ প্রশাসনকে সেখানে নির্দেশ জারি করে রেখেছে এই অবস্থাতে যেতে পারবে না। এত ঘটনার পরেও পুলিশ আসেনি, রাত্র 2টার পরে পুলিশ এসে কিছু ছবি তুলেছে। একই ঘটনা এখানে মধু দাসের যে ভাই, ছোট ভাই এবং তার ভাগ্নে, বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই, এবং শেষ পর্যন্ত যখন একেবারে রক্তাক্ত মধু দাসের ভাই, তখন পুলিশ জেনেছেন এবং তারাও রক্তাক্ত দেখে তাকে ছেড়ে দিয়ে গেছে। তার মাথার থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তখন পুলিশ এসে তাকে হাসপাতালে দিয়ে এই কাজ তার দায়িত্ব, বাকিটা হাসপাতাল জীবিত এনেছে, এবং তার মাথায় সেলাই লেগেছে এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। সে এমনিতে হার্টের পেশেন্ট, তার স্টেন বসানো আছে, ভাগ্যিস তার তেমন কিছু হয়নি। কেশব সরকারের বাড়িতে যেটা করলো, যেটা আমরা দেখলাম, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যে আগে আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে চায়, এবং সেখানে আগের দিনে আপনারা জানবেন না, পামলাইট লাগিয়ে, উঠানে পামলাইট বসিয়ে ডাকাতি করত। জেনে নিয়ে গিয়ে কেশব সরকারের বাড়িতে যা দেখলাম, এইটাও এই ধরনের একটা রাজনৈতিক ডাকাতি। ঘরের কিছু নেই, সোনা গয়না, টাকা পয়সা, টিভি, এবং 4-5টা ঘরের মধ্যে সমস্ত যে আসবাবপত্র, ওরা যাতে ঘুমাবে, কোনো বিছনাপাটি ইত্যাদি। এই যে রাজনৈতিক ডাকাতি, তারপরেও কিন্তু আমরা দেখলাম না মধু দাসের যে ভাই, ভাগ্নে কিংবা কেশব সরকার, তারা মাথা নত করেছে।
এই কেশব সরকার তার হাত ধরেই কিন্তু জিরানিয়াতে বিজেপি জিতেছে, ও বলেছে। তার এখন বিজেপি ভালো লাগছে না, সে দল পরিবর্তন করে কংগ্রেসে এসেছে। এটা তার অপরাধ, সিপিআইএম করে অপরাধ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথাটাই বলবো যে মানুষ কিন্তু এটা মানছে না, মানবে না। আমরা দেখছি, আমরা কথা বলবো, আইনের পরামর্শ নেব। যে পুলিশকে জানানোর পরেও জিরানিয়া থানা থেকে দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা গাড়িতে, সেই জায়গাতে পুলিশ 3 ঘন্টা 4 ঘন্টা পরেও যায় না। পুলিশ এই ঘটনার স্বতঃপ্রণোদিতভাবে ডাকাতির কেস নেয় না। তো এই পুলিশ অফিসার যারা, তারাও তো ডাকাতির আসামি, তাদেরকেও তো ছাড়া যাবে না। আমরা দরকার বোধে একেবারে ত্রিপুরার আইনের সর্বোচ্চ জায়গাতে এই অফিসারদের বিরুদ্ধেও আমাদের যেতে হবে। কিন্তু মানুষ কিন্তু, আমরা মুখ্যমন্ত্রীকে পরিষ্কার করে বলতে চাই, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনেক ভালো ভালো কথা বলেছিলেন, এগুলি আর হবে না। যে যে দল তার রাজনৈতিক দায়িত্ব পালন করবে, কিন্তু আগের মুখ্যমন্ত্রীর সময়তে যে ঘটনাগুলি ঘটতো, এখনকার মুখ্যমন্ত্রীর সময়তে, এবং ওনার নির্বাচনটা আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে জেতার জন্য সেখানে বাধারঘাট কেন্দ্রের মানুষ ভোটার না, সারা রাজ্য থেকে এসে ছাপ্পা দিয়ে ওনাকে জিতিয়েছে। এই ছাপ্পা চলবে না চিরদিন, এই ছাপ্পা হবে না চিরদিন। মানুষ কিন্তু আমরা দেখছি প্রতিদিন গোটা রাজ্যে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এমন কোনো দিন বাকি নেই। এই জিরানিয়া মহকুমা এলাকা তো সেই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব, আমরা রাস্তায় নামবো। আমরা বিজেপি দলকে, এই সরকারকে চ্যালেঞ্জ করছি, ওদের ক্ষমতা থাকে তো মানুষকে আটকা, মানুষ তার অধিকার আদায় করার জন্য রাস্তায় নামলে বিজেপির খবর থাকবে না। এই ভয়ে আতঙ্কিত মন্ত্রী, এই ভয়ে আতঙ্কিত বিজেপি দল। বলে আমরা বলবো এখনো সময় আছে, আইনের শাসন রক্ষা করো, মানুষের গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকার, এটা রক্ষা করো। তা না হলে আমরা একদিকে আইনের পথে, আরেকদিকে মানুষকে সাথে নিয়ে তার মোকাবিলা করব। বিজেপি দল যাতে তার জন্য প্রস্তুত থাকে, আমরা এই চ্যালেঞ্জ বিজেপি দলকে করতে চাই। এটা সহ্যের সীমার বাইরে চলে গেছে। আমরা আজকে যা দেখলাম, এই রাজনৈতিক ডাকাতি কটা সংগঠিত করবে আমরা জানিছি। আমরা যে রাস্তায় ফিরব, ওরা জানে সেই রাস্তায় একবার মাধববাড়ি, আরেকবার মোহনপুর, আরেকবার রানীর বাজার কালো পতাকা নিয়ে বসে আছেন, প্রস্তুতে বসে আছেন আমাদের গাড়িগুলি ভাঙবে। আমাদের অন্য জায়গায় কর্মসূচি, ওরা তো আর জানে না সবটা, তাই আমরা অন্য জায়গায় কর্মসূচিকে পালন করার জন্য আমরা চলে গিয়েছিলাম। পরেও যখন জানলাম, বললাম তাদেরকে চাটা খাইয়ে দাও, অত পরিশ্রম করছে যখন আমাদের জন্য, তিনি কি কিসের ইঙ্গিত বহন করে? বিরোধী দলটা থেকে আটকাবে, বিরোধী দলটা থেকে কালো পতাকা দেখাবে। আমরা পুলিশ থেকে ইনফরমেশন পেয়েছি, পরে তো রানীর বাজারে পুলিশে তাদেরকে রাস্তা থেকে সরাবার জন্য উদ্যোগ নিয়েছে। সমস্ত খবর তো আমাদের কাছে আসছে। তাই আমরা পুলিশকেও, পুলিশের অফিসারদের যারা একেবারে ক্রিয়াত্মক ভূমিকা পালন করছেন শাসক দলে, আমরা বলতে চাই মানুষ সেই সমস্ত পুলিশ অফিসারদের ছাড়বে না। কালকে আমরা যেটা বললাম, দেখলাম এই যে টেটের পরীক্ষার্থী যারা যারা পাস করে চাকরির জন্য বারবার কথা দিচ্ছে তাদের চাকরি দেবে, তাদের যেভাবে থানার ওসি, সিনিয়র পুলিশ অফিসাররা মেয়েদের উপর
যেভাবে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, যেভাবে তাদেরকে একটা শান্তিপূর্ণ আন্দোলনে তাদের উপর তাদেরকে টানা হিসেবে করেছেন, এই সমস্ত রেকর্ড কিন্তু থানার দারোগার কাছে না থাকতে পারে, মানুষের কাছে আছে, আমাদের কাছে আছে, আপনাদের মিডিয়ার কাছে আছে। আপনারা এটা যথাযথ ভূমিকা এই মিডিয়ার পক্ষ থেকে এখন রাজ্যে আমরা লক্ষ্য করছি, এটা নিরপেক্ষ ভাবে আমরা পালন করার চেষ্টা করছি। ফলে আমরা ধন্যবাদ জানাবো আপনাদেরকেও, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকেও কাজ করতে মিডিয়ার বন্ধুদের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, এটা তারা সরকার ঠিক করে চলতে দেবে কি দেবে না, আইন থাকবে কি থাকবে না, তাহলে মানুষ তার রাস্তা করে নেবে। এই রাস্তা আটকাবার জন্য যদি চেষ্টা করে কি হবে, ইতিহাস মানুষ আটকাবে, মানুষ এগিয়ে যাবে, মানুষ তার সহ্যের সীমা পেরিয়ে গেছে। তাই আমরা চেতাবনী দিতে চাই এই সরকার। সাংবাদিক বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সাংবাদিক সম্মেলনে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমাদের কিছু কথা আছে। এখানে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর দুজন সদস্য বলেছেন। আমি একটা বিষয় এখন বলছি, যদিও সামগ্রিক ঘটনাগুলি আমাদেরই জেলাতে। তো ডুকলি মহকুমার ডুকলি যে লোকাল কমিটি সিপিআইএম এর, এই লোকাল কমিটির সম্পাদক ননীগোপাল দে ব্যক্তিগত জীবনে তিনি একজন বেসরকারি শিক্ষকও বলে। আজকে সকাল 8:30টায় তার লোকাল এলাকায় মেড্ডাচমনি থেকে পশ্চিম প্রতাপগড় পর্যন্ত একটা মিছিল ছিল। সেই মিছিলটা সংগঠিত করার পরে তিনি ননীগোপাল দে সেক্রেটারি, তিনি বাড়ির দিকে ফিরছিলেন। তখন তাকে পশ্চিম ডুকলির নারায়ণবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে প্রথম পথ আটকানো হয়। আটকিয়ে তার কাছে 30,000 টাকা দাবি করা হয় এবং তিনি সিপিআইএম এর কোনো কাজ করতে পারবেন না, করলে তার প্রাণনাশ করা হবে, এরকম হুমকি দেওয়া হয়। তিনি এই তাদের যে ভয় দেখানো, তাকে উপেক্ষা করে তিনি এগিয়ে যান। কতদূর যাওয়ার পরে ওইখানে তাকে শরীরে আঘাত করা হয় প্রথম, একটু যাওয়ার পরে তারপরে তাকে আবার আঘাত করা হয় এবং ওই দাবিটা আবার জানানো হয়। তারপরেও তিনি যখন এগিয়ে যান, মার খাওয়ার পরেও, তৃতীয় আক্রমণটা হয়েছে এখান থেকে একটু যাওয়ার পরে নারায়ণবাড়ি এলাকাতে গেট আছে একটা, গেটটা পেরিয়ে যাওয়ার পরে তখন হাতের মধ্যে শাবল ছিল, লাঠি ছিল, এরকম জিনিসপত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তিনি যখন এগিয়ে যাচ্ছেন। এবং তার পিঠে, তার সারা শরীর কালশির দাগ পড়েছে, এমন মার মেরেছে, তাকে রাস্তার মধ্যে মেরে ফেলে দেয়। তখন তার একজন আত্মীয় এলাকাবাসীর সহযোগিতা তাকে তুলে নিয়ে আমাদের এই যে আইজিএম এই হাসপাতালে আনার পরে এখানকার ডাক্তারবাবুরা দেখছেন যে অবস্থাটা খুব সিরিয়াস, তখন তাকে জিবি হাসপাতালে রেফার করে, ট্রমা সেন্টার। ট্রমা সেন্টারে দুপুরের পর পর্যন্ত তার পরীক্ষা চলছে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে দেখে এসেছি। এবং তার যে শারীরিক অবস্থা, দাঁড়ানো খুব কঠিন, চেয়ারে বসে আছে, এই হচ্ছে অবস্থা। এবং যারা তার উপর আঘাত করেছে, আমার কাছে নাম আছে, আমরা এই নামগুলো আপনাদেরকে দিয়ে দেবো কাগজ। এই নাম 6 জন, তাদের নেতৃত্বে আরো কিছু এই আক্রমণটা করেছে। তারা সবাই হচ্ছে বিজেপির মন্ডলের লোকজন এবং এখানকার যে এমএলএ এবং মন্ত্রী, তাদের নেতৃত্বে এই গুন্ডারা পরিচালিত হয়। অর্থাৎ ছেলেদেরকে দুর্বৃত্তায়নে প্রশ্রয় দিচ্ছে মন্ত্রী এমএলএরা, এই হচ্ছে ব্যাপার। এই ক্ষেত্রে আমরা এই ঘটনায় যারা যুক্ত, তাদেরকে আমরা অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি, শাস্তি দাবি করছি এবং জনগণকে বলছি, আপনারা এগিয়ে আসুন। এই রাজ্যে বিপন্ন গণতন্ত্র কিছু নেই রাজ্যে, একে পুনরুদ্ধার করার জন্য জনগণ এগিয়ে আসুন। পাশাপাশি এই যে জিলানিয়ার কেসটা বলা হলো, আজকে আপনারা গেছেন অনেকে, আমি নিশ্চিত আপনারা আপনাদের নিজের চোখে দেখেছেন সভ্য সমাজে এই বর্বরতা কিভাবে সহ্য করবে মানুষ। এ তো বর্বরতা, মানে এটা পাশবিক আক্রমণ। এই আক্রমণ আমরা কিন্তু সিপিআইএম এর নেতার বাড়ি আক্রান্ত আমরা গেছি এমন না, কিন্তু বিরোধী দলের নেতা শুধু গেছেন বা অন্য নেতৃত্ব গেছেন।
কংগ্রেস তিনি কিছুদিন আগে বিজেপি করতেন, তার বাড়িতেও আমরা দেখেছি। অর্থাৎ ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল ব্যারিয়ার্স আমরা কিন্তু গেছি। এটা মানবিকতা। এই দৃষ্টিভঙ্গিতেই আমাদের পার্টি সিপিআইএম আমরা দেখি, আমরা জেলা থেকে আমরা এটা বলতে চাই। কেশব সরকারের বাড়ি চিহ্নিত কংগ্রেসি, সিপিআইএম এর সঙ্গে ওনার কোনো যোগ নেই, কিন্তু তার বাড়িতে আক্রমণ, এবং মধু দাসের বাড়ি আমাদের রাজ্য কমিটির সদস্য পার্টি, এবং তার ভাই তার ভাগিনা, এই যে বাড়িগুলি আক্রান্ত হলো, এই এমনকি কেউ বলতে পারবে যে এই আক্রমণ যখন হচ্ছে এটাই প্রথম? গত 4.5 বছর ধরে সুশান্ত চৌধুরীর নেতৃত্বে গোটা জিরানিয়াতে এবং রতন চক্রবর্তীর নেতৃত্বে খয়েরপুরে এই যে 2 এমএলএ বা মন্ত্রী স্পিকার লজ্জা নেই, সরাসরি গুন্ডাদের অর্থ সরবরাহ করছে। বলছে কেশব সরকার টাকা দিয়েছে গুন্ডাদের, ঝাঁপিয়ে পড়ার জন্য বলেছে, পুলিশকে ফোন করছে, পুলিশ সারেন্ডার করছে, পুলিশ বলছে আমার করার কিছু নেই। আপনারা জানেন, আপনাদের সামনে বলছিল বিরোধী দল নেতাকে কেশব সরকার। তো কি হচ্ছে এটা? এই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ তার হাতে, এক মুখ্যমন্ত্রী গেছে আরেক মুখ্যমন্ত্রী এসছে, অবস্থা আরো খারাপ হচ্ছে। তো এ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা শুধু আশা করতে পারি জনগণের প্রতিবাদ। আজকের এখানে আপনাদের মাধ্যমে আমরা এটাই বলবো, মানুষ এগিয়ে আসুন, মানুষই শেষ কথা বলবে। সময় নিতে চাইছি না, শুধু এটাই বলবো এটা বন্ধ করতে হবে। আপনাদের দিক থেকেও দায়িত্ব আপনারা নেবেন। সাংবাদিকরা আক্রান্ত, কে আক্রান্ত না বলেন তো? কাজেই এই যে মানুষের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব আমাদের সবার নিতে হবে। সরকার নেবে না, পুলিশ নেবে না, যারা নাকি গুন্ডাদের প্রশ্রয় দেয়, দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, ওদেরকে শিক্ষা দিতে পারে একমাত্র জনগণ। এই আশাতেই আমরা আছি, আমরা রাস্তায় আছি। সিপিআইএম আমরা প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে হলেও আমরা নিজেদের আমরা রাস্তায় থাকবো। সংগ্রামের ময়দান ছেড়ে সিপিআইএম যায়নি, যাবে না, আগামী দিনেও থাকবো। এইভাবেই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমরা চালিয়ে যাব। জনগণের কাছে যে আহ্বান করছেন, কিভাবে প্রতিরোধ করবে জনগণ? জনগণ যখন জাগবে, জনগণ ঠিক বুঝে নেবেন কিভাবে প্রতিরোধ করবে। ইতিহাস সেটাই বলে। তাহলে তো আইন হাতে তুলে নিতে হবে। আইন হাতে নিতে তো আমরা কখনো বলিনি। জনগণ যখন প্রতিরোধ করেন, আইন হাতে তুলে নেন না তো। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তারা করবেন সম্মিলিতভাবে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের পদ্ধতিতেই তারা করবে। জনগণ, আইনের শাসন যখন থাকে না, আইন যখন অপপ্রয়োগ হয়, নাগরিকের দায়িত্ব আইনকে রক্ষা করা। নাগরিক তখন সে আইন রক্ষার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়। আইন ভাঙছে কে? সরকারই তো। পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা। 2 ঘন্টা ঘটনা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নাকি লেগেছে গেট ভেঙে বাইরেটাকে লুটপাট করতে, যা তাদের যা স্টেটমেন্ট আজকে বিরোধী দল নেতার সামনে দিয়ে। তাহলে আইনের শাসনটা কোথায়? আইন তো নেই। আইনের শাসন কায়েম করার জন্যই তো জনগণকে রাস্তায় নামতে হবে। জনগণই এই দেশটাকে স্বাধীন করেছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। এই গণতন্ত্র যারা হত্যা করেছিল, ব্রিটিশকে তাড়িয়ে দেশটাকে উদ্ধার করেছে, রক্ষা মানে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাও কায়েম করেছেন। আজকে এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী গণতন্ত্রের কবর রচনা করেছেন। কাজে মানুষকেই সেখানে এগিয়ে আসবেন আমাদের দৃঢ় বিশ্বাস। শেষ কথা মানুষ বলতে একা কিছু মন্ত্রী, 2-1 মন্ত্রী আর কিছু যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, গুন্ডামের সঙ্গে যুক্ত, ওরা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে মানুষ। এবং মানুষই ত্রিপুরায় যে ইতিহাস কি বলছে, সময়ে সময়ে যে জাতীয় ঘটনা যখন হয়েছে, জোটামল, তার আগেও আমরা জরুরি অবস্থার দিনগুলো তো আমরা জানি, আমরা দেখেছি। এবং সেখানে কিন্তু মানুষ প্রতিরোধ গড়ে তুলেছেন এবং রাজ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে এনেছেন। শুধু তাই, এই যে সন্ত্রাসবাদীরা হাতে অস্ত্র নিয়ে গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য এই যা করেছিল ত্রিপুরাতে, এই শান্তিকামী মানুষই কিন্তু শেষ কথা বলেছে, শান্তিকামী মানুষই জয়লাভ করেছে। এবং সন্ত্রাসবাদী যারা ছিলেন তারা এই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কাজে এই রাজ্যে গণতন্ত্র যারা হত্যা করে তাদেরকে রেহাই দেবে এই রাজ্যের মানুষ, আমরা এটা বিশ্বাস করি না। মানুষের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। ধন্যবাদ। কিছু আছে আর কারো?